জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার করা সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে CMM আদালতে আনা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, মামলার অভিযোগ সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। ফরহাদ, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কিছুক্ষণ আগেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়েছে। তাকে আরেকটু পর আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যাত্রাবাড়িতে একটি হত্যা মামলায় তিনি আসামি রয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে শাহবাগ থানার মামলা রয়েছে, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা রয়েছেন এবং এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারণ দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো সাবেক প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়ে আজকে আদালতে এসেছেন। তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়ে তিনি রাজনীতিতে একটি বিতর্ক সৃষ্টি করেছিলেন এবং এই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক নন এই রায় দিয়ে তিনি এই বিচার অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছিলেন বলে দাবিও করছেন এখানকার বিএনপিপন্থী আইনজীবী যারা রয়েছেন। এর আগে রাজনৈতিক দলগুলো দাবি করেছেন। পাশাপাশি তিনি এই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসায় আপিল বিভাগে শুনানি ছাড়াই তিনি রায় দিয়েছিলেন সেই বাসা থেকে বের করে দেওয়া। এরকম আরও বেশ কয়েকটি রায় দিয়ে তিনি একসময় আলোচিত হয়েছেন, সমালোচিত হয়েছেন এবং ত্রাণ তহবিলের টাকায় তিনি যখন আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন তখন তিনি তার চিকিৎসা করিয়েছিলেন, এরকম একটি অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এবং 5ই আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি 13 আগস্ট এই আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে তিনি পদত্যাগ করেন। এরপর তিনি পলাতক অবস্থায় ছিলেন। পলাতক অবস্থায় থাকা অবস্থায় আজকে সকাল 8টার দিকে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয় এবং তাকে কিছুক্ষণ আগে আদালতে নিয়ে আসা হয়েছে। এবং এখানকার যারা আইনজীবী রয়েছেন, বিশেষ করে বিএনপিপন্থী যারা আইনজীবী রয়েছেন, তারা মূলত তার শাস্তি দাবি করছেন। কারণ তারা বলছেন আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অবস্থায় তিনি মদতপুষ্ট ছিলেন এবং তিনি যখন বিচারপতি ছিলেন হাইকোর্টের এবং তার আরও সিনিয়র কয়েকজন বিচারপতি থাকা অবস্থায় তাকে প্রধান বিচারপতি বানানো হয়েছিল। এই কথাগুলো তারা বলছেন এবং তারা সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। এখানকার আইনজীবীরা রয়েছেন, পাশাপাশি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এখানে আদালতে উপস্থিত হয়েছেন। তবে তার পক্ষে কোনো আইনজীবী আজকে আদালতে তার শুনানিতে দাঁড়ায় কিনা সেটি আমরা পরবর্তীতে বলতে পারবো। এবং এখানে তাকে কিছুক্ষণ আগে যেহেতু আদালতে নিয়ে আসা হয়েছে, তবে তার কোন কোন বিষয়গুলো আদালতের কাছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তুলে ধরেন সে বিষয়টি আমরা পরবর্তীতে জানতে পারবো। এই যে তাকে গ্রেপ্তারের পর থেকে আইন অঙ্গন থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দরা সকলেই কথা বলেছেন। বিশেষ করে বিএনপি জামায়াতের যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও কথা বলেছেন। তারা বলছেন দীর্ঘদিন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করার ক্ষেত্রে তার একটি বড় ভূমিকা রয়েছে। কারণ তত্ত্বাবধায়ক সরকারের যেই রায়টি বাতিল করে রায় ঘোষণা করেছিলেন এবং রাজনীতিতে যে সংঘাত তৈরি হয়েছে সেটির একটি প্রথম ধাপ হিসেবে অনেকে বলছেন এই সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তারের পর। যেহেতু দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়ে আদালতে আসছেন, যার কারণে এই আদালতের যে পরিবেশ সেটি এখন পুরোটাই নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। কিছুক্ষণ পর যখন তাকে আদালতে তোলা হবে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো সুনির্দিষ্ট আসলে কোন কোন অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের কাছে তুলে ধরেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার করা সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে CMM আদালতে আনা হয়েছে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে 5টি মরদেহের পরিচয় মিলেছে। DNA পরীক্ষার মাধ্যমে 9 বছরের 3 শিক্ষার্থী ও 28 বছরের 2 নারীর পরিচয় নিশ্চিত করেছে CID। এদিকে আজ বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 14 বছরের মাহতাব ও 15 বছরের মাহিয়ার মৃত্যু হয়েছে। শনাক্ত হওয়া 3 জন শিক্ষার্থী তারা হলেন ওকিয়া ফেরদৌস নিধি, রাইসামণি ও মারিয়াম উম্মে আফিয়া। এছাড়া 28 বছরের লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া এর আগে বিমান দুর্ঘটনার পরদিনই পরিবারের সদস্যদের DNA নমুনার আহ্বান করে CID। সে আহ্বানে সাড়া দিয়ে 23 জুলাই 11 জন নমুনা জমা দেন। সেখান থেকেই ওই 5 জনের পরিচয় শনাক্ত করল CID। এদিকে বার্ন ইনস্টিটিউটে আজ আরও 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসেবে এই ঘটনায় 31 জনের মৃত্যু হয়েছে।
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষক মাহিরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের উপরে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ দেন শিক্ষক মাহিরিন ও মাসুকা। কাল মসজিদ মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের জন্য বিশেষ প্রার্থনারও সিদ্ধান্ত নেয় সভায়। সবাইকে বুঝতে হবে যে আপনি যদি এখানে গুজব ছড়ান, এটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে। আপনি অ্যাবসলিউটলি শিওর থাকলে সরকারকে জানান। আর আমরা তো ওইখানে একদম ওইখানেই তথ্য কেন্দ্র স্থাপন করেছি। ওইখানে তথ্য কেন্দ্র স্থাপন করে আমাদের নিয়মিতভাবে আপডেট দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না, স্কুল অথরিটি কিছু বলছে না। এটা একটা নির্দিষ্ট জায়গায় ভয়াবহ মৃত্যুর ঘটনা। তো লঞ্চ ডুবি বা একটা গোপন মানে এমন জায়গা না যেখানে লুকানো থাকবে। এটা স্কুলের রেজিস্টার আছে, প্রত্যেকটা বাচ্চা ডিটেইল স্পেসিফিক তথ্য আছে। সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিশন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভায় সিদ্ধান্ত অনুসারে এই কমিশন আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। বর্তমানে 2015 সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান। কর্মচারী আছেন তাদের পে স্কেল 2015 সালে হয়েছিল। এটার পরে 10 বছর পরে নতুন পে স্কেল হলো। এর মধ্যে আপনি জানেন যে গত সরকারের সময় ইনফ্লেশন ডাবল ডিজিট ক্রস করেছিল। আমরা যদিও এটাকে গত মাসে 8%-এ নিয়ে এসেছি। এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান। উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন। আর এদের 6 মাস এনাদের কর্ম সময়। সমালোচনার মুখে কর্মকর্তা কর্মচারীদের পোশাক নিয়ে জারি করা নির্দেশনা প্রত্যাহার করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়েছে। পোশাক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা জারির খবরটি গণমাধ্যমে প্রকাশ পেলে তীব্র সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জনপরিসরে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিদেশে অবস্থানরত স্বয়ং গভর্নর। পরে তার হস্তক্ষেপে পোশাক নিয়ে নির্দেশনা প্রত্যাহার করা হয়। নির্দেশনায় ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস ছাড়াও জিন্স ও গ্যাবার্ডিং প্যান্ট পরিহার করতে বলা হয়েছিল। নির্দেশনা না মানলে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনার ব্যাপারে সতর্কতা করা হয়। এতে কোনো নাগরিককে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট পুলিশ সদস্য বা সংস্থার কর্মকর্তা পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ফৌজদারি কার্যবিধির সাম্প্রতিক সংশোধনের মাধ্যমে কাউকে গ্রেপ্তারের আগে পুলিশ ও সংস্থার পরিচয় প্রদান ও 12 ঘন্টার মধ্যে অপরাধীর স্বজনদের জানানো বাধ্যতামূলক করা হয়েছে। যে গ্রেফতার করবে, যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে, তার নেম প্লেট থাকতে হবে, তার আইডি কার্ড থাকতে হবে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে উনি চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। আমরা বলেছি যে আপনি যদি সন্দেহের অভিযোগে গ্রেফতার করেন, আপনাকে পুলিশকে যে গ্রেফতার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোকটাকে গ্রেফতার করেছি, আমার সামনে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে উনি অপরাধটা ঘটিয়েছেন, এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেইন করতে হবে কেন সে 54-এ গ্রেফতার করলো, এবং এখানে ক্যাটাগরিক্যালি বলতে হবে কেন তার মনে হলো যে এই লোকটাই অপরাধটা করেছে। বিবিসির পর শেখ হাসিনার হত্যার নির্দেশের ফোন রেকর্ডিংয়ের সত্যতা পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী দল। ওই ফোন আলাপে ছাত্রদের উপর মরণাস্ত্র প্রয়োগ এবং হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। অডিও রেকর্ড বিশ্লেষণ করে আল জাজিরা জানায়, শেখ হাসিনা তার গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর গুলির নির্দেশ দেন। ছাত্রদের দমাতে পরিচালিত অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন ক্লিন ডাউন। যদিও ওইসব অডিওর ঘটনা সবই অস্বীকার করেছে হাসিনা। এছাড়া
রংপুরে আবু সাঈদের মরদেহের ময়নাতদন্ত করা নিয়েও তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা হস্তক্ষেপ করেন। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে বিভিন্ন মহলে ফোন করেন তারা। রংপুর মেডিকেলে ফোন করে আবু সাঈদের ময়নাতদন্তের প্রতিবেদন চান সালমান এফ রহমান। মাইলস্টোনের ঘটনায় দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত তথ্য জানাতে আমাদের ব্রিফ করছেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তারা সব মিলিয়ে যে 6 জনের কথা বলা হচ্ছে খুব ক্রিটিক্যাল, তাদের আসলে কতটুকু বার্ন আছে এবং তাদের ক্ষেত্রে স্যার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা, বা তাদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ? এই 6 জনের মধ্যে গতকাল যে অবস্থা ছিল তাদের মধ্যে 3 জনের আছে। এই 6 জনের মধ্যে গতকাল যে অবস্থা ছিল তাদের মধ্যে 3 জনের অবস্থা তুলনামূলক একটু বেটার, বাকি 3 জনের অবস্থা অপরিবর্তিত আছে এবং তাদের ব্যাপারেও আমরা একই সঙ্গে মিলে কি আমাদের এক্সটেন্সিভভাবে আমরা চিকিৎসাতে যাব সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং অলরেডি আমরা সেই মতো চিকিৎসা কিছু জায়গায়, আমি এর আগে কিন্তু আপনাদের বলেছি যে বার্নের চিকিৎসা একটা ডাইনামিক প্রসেস এবং প্রতি মুহূর্তে এটা চেঞ্জ হয় এবং আমরা বিশেষজ্ঞ পর্যায়ে দিনে 2 বার করে এই ডিসিশনগুলো আমরা মডিফিকেশন করছি এবং প্রত্যেকবারই আমাদের মাল্টিডিসিপ্লিনারি যে টিম আছে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে করছি। আর প্রতি মুহূর্তে তো আমাদের এই ডিসিশনগুলো বাস্তবায়ন করবার জন্য প্রতি মুহূর্তে প্রতি শিফটে আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা কাজ করছে। সংখ্যাটা বলতেন কত মৃত হয়েছে কয়েকদিনে? রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ ব্রিফ করছিলেন সেখানকার পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। এতক্ষণ সেখানে ছিলাম। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের ক্ষতি করেছেন, তাই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1 বছর পর হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়ায় স্বাগত জানান তিনি। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব। তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন, শর্ট যে রায় দিয়েছিলেন সেটা এবং তার পরবর্তীকালে সেটা যে আপনার পূর্ণাঙ্গ যে রায় মধ্যে আকাশ আর পাতাল তফাৎ ছিল এবং সেই যে রায়টা তিনি শর্ট দিয়েছিলেন সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। আন্তর্জাতিকভাবে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিচার না করলে তারা সামনে আরও হুমকি হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার 24-এর গণ অভ্যুত্থান ও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। আওয়ামীপন্থী শিক্ষকরা এখনও সক্রিয় উল্লেখ করে তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হতাশাজনক। ছাত্রলীগকে জামায়াত ও এনসিপি আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন ছাত্রদল সভাপতি। জানান, আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে সাফ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা। তিনি বলেন, শুল্ক কমানোর জন্য কোনো লবিস্ট নিয়োগ করবে না বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? আমরা যা প্রচেষ্টা করছি তাহলে তার আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের দরকার হয় না। আমরা গত পরশুদিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে আমাদের করণীয় সম্পর্কে একটা পত্র দিয়েছি। আমরা আশা করছি এটা জবাবের অপেক্ষায় আছি এবং আমরা আমন্ত্রণের অপেক্ষায় আছি। বিশ্ব মানচিত্রে নাম নেই এমন দেশের দূতাবাস খুলে প্রতারণার অভিযোগে ভারতের গাজিয়াবাদ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার গ্রেপ্তার করা ওই ব্যক্তি ভুয়া রাষ্ট্রদূতের নাম হর্ষবর্ধন জৈন। বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। জানা গেছে, 48 বছর বয়সী ওই ব্যক্তি গাজিয়াবাদে একটি বাড়ি ভাড়া করে সেখান থেকেই ভুয়া দূতাবাস পরিচালনা করছিলেন।
বৃহস্পতিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেলা 1টা থেকে শুরু হয় এসিসির বার্ষিক সভা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের 25 দেশের প্রতিনিধিদের নিয়ে সফলভাবে সম্পন্ন হয় এই সভা। সভাতে শুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তি থাকলেও জুমে উপস্থিত থাকে তারা। সভা নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন এসিসির সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। We have 25 members in ACC. All 25 members participated in this meeting. The second thing is I am thankful to all the members who came here and also all those who attended this meeting through Zoom. Secondly, I really want to thank Aminul Bhai for his hospitality, for the BCB hospitality, the way they have looked after us. শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/t/ekhon tv।